বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু শুনতে চাইব যে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, যারা মূলত সবাই টেকনোক্র্যাট, রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কী মনে হচ্ছে এবং সরকারের দিক থেকে এটা কিভাবে ডিল করা হচ্ছে বলে আপনি মনে করেন? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ধন্যবাদ জিল্লুর ভাই। আর আমার শ্রদ্ধাভাজন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। বিষয়টা হচ্ছে, আমার কাছে প্রায় মনে হয় সরকার যেন পাইয়ে পাইয়ে এগুতে পারছে না, হোঁচট খাচ্ছে। তাদের কী সমস্যা আমি বুঝতে পারছি না। দেশে ফ্যাসিস্ট সরকার সমস্যা সংকুল একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে রেখে গেছে। সেখান থেকে বের হয়ে আসার জন্য তাদের যে আন্তরিকতা এবং যে গতিশীলতা থাকা দরকার, আমার কাছে অনেক সময় মনে হয় সম্ভব গতিতে তারা চলছে। তো এটা তো আমাদের আকাঙ্ক্ষিত না। এত রক্তপাতের মধ্য দিয়ে তাদেরকে আমরা দায়িত্ব দিলাম যে দ্রুত গতিতে সংস্কারগুলো করবে এবং রাষ্ট্রটাকে আমরা যে পথ হারিয়েছিলাম সেই পথের একটা সন্ধান তারা দিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেই কেমন যেন হচ্ছে, হবে, দেখছি, দেখব, একটা কালক্ষেপণের বিষয় এখানে চলে আসছে। এবং তারা যে কজনেই আছে তাদের মধ্যে টিমওয়ার্ক যেটা থাকার কথা উপদেষ্টা মণ্ডলীর, সেই টিমওয়ার্কেরও একটা সমস্যা আমাদের সামনে বারবার চলে আসছে। তো প্রথমে বলেছিলাম যে আচ্ছা 100 দিন দেখি কি হয়। এখন এরপরে তো আরও 100 দিনের পথে আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু আমার কাছে মনে হয় উপদেষ্টা মণ্ডলীতে কেউ কেউ আছেন, তারা এই যে রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন এটাকে মনে করছেন ক্ষমতা, এবং অনেকের মধ্যে ক্ষমতাটা উপভোগ করার একটা তাহাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছাত্র যুবক তরুণরা 36 দিনে যে লড়াইটা করল এবং বাকি গত 16 বছর বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে আত্মত্যাগ করল, তারই একটা কালমিনেশন হচ্ছে 5ই আগস্ট। তো এখানে শুধু ছাত্র তরুণদের আকাঙ্ক্ষার কথা বললে তো হবে না, সমস্ত জনগোষ্ঠীর একটা আকাঙ্ক্ষা আছে। আমরা বারবার বলছি 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সম্ভ্রম সহ 70.5 কোটি মানুষের অসাধারণ একটা ত্যাগ ততক্ষণ দেখেছি। সারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সব মানুষই গুটিকতক পাক বাহিনীর দোসর ছাড়া। কিন্তু মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল রাজনৈতিক নেতৃত্বের কারণে, সে সময়ে আমরা সেটা বাস্তবায়িত করতে পারিনি এবং খুব দ্রুততম সময়ে সেখানেও একটা বিপর্যয় চলে আসলো। 90 সনে ছাত্রদের আরেকটা অভ্যুত্থান হলো, স্বৈরাচার এরশাদের বিদায় হলো। তখনও একটা আশাবাদ সৃষ্টি হয়েছিল দেশে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে এবং
প্রত্যেকটা রাজনৈতিক যে এস্টাবলিশমেন্টগুলো আছে সেগুলো একটা প্রতিষ্ঠিত হবে। তো সেটাও আমরা কিন্তু করতে পারলাম না। দেখতে দেখতে 54 বছর পার হয়ে গেল, প্রায় 53 বছরের। এখন এবারকার লড়াইটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে। যে কোনো কারণেই হোক, শেখ হাসিনা, আমাদের প্রতিবেশী ভারত এবং সরকার শেখ হাসিনাকে যে কোনোভাবে টিকে রাখার জন্য যে ধরনের কৌশল বা অপকৌশলগুলো করেছে, সেটার মধ্য দিয়ে এক নদী রক্ত তো আমাদের হয়েছে এবার এই আন্দোলনে 16 বছর ধরে। তো এইবারও কি আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা কি বাস্তবায়িত করতে পারবো না? সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবেসিত করবেন না। কিন্তু তাদের সুপারসনিক গতি আমরা আশা করেছিলাম এবং অনেক স্মার্টনেস তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম। সেই জায়গাটায় আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এবং প্রত্যেকটা সমস্যা যখন সরকারের কাছে উত্থাপিত হয় বা জনগণ নানানভাবে ভুগছে, সেটার থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা আমরা তাদের কাছে দেখতে পাচ্ছি না। এত মাস হয়ে গেল আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। সেই বিশৃঙ্খলাগুলো আপনার থামানোর জন্য আমি সেরকম কোনো আন্তরিকতা দেখি না। এবং আপনি 10টা কমিশন করেছেন, এই কমিশনগুলোরও তো গতি বলতে গেলে খুব দৃশ্যমান না, 2-1টা কমিশন ছাড়া। তাহলে এতগুলো কমিশন করেছেন, আপনি বলছেন যে আপনাদের ম্যান্ডেট আছে, রাষ্ট্র সংস্কার করবেন। তো এই ম্যান্ডেট যদি আপনারা মনে করেন আপনাদের আছে, তো সংস্কার কমিশনের কাজগুলোকে আরেকটু ত্বরান্বিত করেন এবং তারা কি করতে চায় সেটা জনগণের সামনে উপস্থাপন করেন। এটা কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, যে কারণে আজকে অনেকেই মনে করছে যে সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গতিতে তার কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়িত করে দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কিন্তু সেটা তো দৃশ্যপট থেকে কেমন যেন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করা হচ্ছে। আপনি যে সংলাপের ব্যবস্থা করেছিলেন, 20-25 মিনিট ধরে সংলাপ হতো, কোনো আসলে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে তেমন কথাও হতো না। সর্বশেষ ভারতীয় আগ্রাসন বা আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি একটা ঐক্য দেখালেন যে আমরা জাতীয়, আরে জাতীয় ঐক্য হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিস্টের দোষর ছাড়া সকলেই তো সুদৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে, আমরা দেখিয়েছি সেটা। যাই হোক, আরেকবার আপনি এটা দেখিয়েছেন, খুব ভালো। কিন্তু আমার মূল কথা হচ্ছে আপনি সমস্যার শিকড়ে না গিয়ে আপনি ধীরলয়ে চলছেন। এখন ধীরলয়ে চললে পরে পরিস্থিতি আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি আসছি এবং এখানে অপশক্তিগুলো যে মাথা চাড়া দিয়ে উঠছে, সেই ব্যাপারেও তো আপনারা কোনো কঠিন কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। কোথায় যেন মনে হচ্ছে একটু গোজামেল দিয়ে সরকার চালানো হচ্ছে। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর আব্দুল লতিফ মাসুদ। বিজ্ঞ রাজনীতিবিদ সুব্রত চৌধুরী সুন্দর করে বিষয়াবলী উপস্থাপন করেছেন। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি শুধুমাত্র কিছু মাত্রা যোগ করতে পারি, এছাড়া কিছুই না। যেমন ধরেন, যে কথাটি আমরা প্রথমেই বলে আসছি
বিসমিল্লায় যদি গলদ হয় তো সেই গলদ দূর করা খুবই কষ্টের ব্যাপার। সরকারটি কি বৈপ্লবিক সরকার নাকি জাতীয় সরকার? জাতীয় সরকার হলে আমার মনে হয় যে এই সমস্যাটি হতো না। তার কারণ হলো যে এখানে আমরা জাতীয় সরকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সকল রাজনৈতিক দলের সমন্বয় ধারণাটি আগে কোনো রাজনৈতিক দল বা কোনো সিভিল সোসাইটির সদস্য। আর আপনি যখন বিপ্লবী সরকার বলবেন তখন তো এটাও বলতে হবে বিপ্লব ছাড়া তো আর বিপ্লবী সরকার হয় না, মানে বিপ্লবী সরকার তো বিপ্লবের মধ্য দিয়েই গঠিত হয়। তো অগাস্টে যেটা হয়েছে সেটা কি বিপ্লব না অভ্যুত্থান? এটি নিয়ে তো বিতর্ক আছে। বিপ্লবের যে চরিত্র একেবারে আমরা যেটাকে বলি যে আমূল পরিবর্তন, সেটা তো এখানে হয়নি, কিন্তু আপনি দি স্পিরিট বা আত্মত্যাগ বা মানে আন্দোলনের যে গভীরতা ব্যাপকতা, তা দ্বারা এটাকে বিপ্লব বলা যায়। এটা নিয়ে বিতর্ক আছে, যে এই বিতর্ক থাকুক না কেন, উচিত ছিল যে স্বৈরাচারের অধীনে আপনি অধীনতাকে প্রত্যাখ্যান করেছেন সেই সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে যাওয়াটা বড় ধরনের ভুল হয়েছে। এখন আপনাকে এই কনস্টিটিউশন অনুযায়ী ধীরে সুস্থে চিন্তাভাবনা করে কাজ করতে হচ্ছে। আর এখানে যেমনটি বললেন সুব্রতদা যে স্টেক হোল্ডার্স আর মেনি। প্রফেসর ইউনুস ইজ দেয়ার অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স। উনি মানে একটা নেতৃত্বে আছেন, কিন্তু বলা হয় যে এটাকে আমরা একেবারেই অলিখিতভাবে এবং আন্তরিকভাবে গোটা জনতার পক্ষ থেকে, গোটা জাতির পক্ষ থেকে এম্পাওয়ার্ড করেছি, কিন্তু বলাটা ভাব সম্প্রসারণের মতো, কিন্তু বাস্তবতা তো সেরকম না। তাকে ডিসিশন নিতে হলে প্রতিটি পলিটিক্যাল পার্টির কাছে যেতে হচ্ছে। তিনি প্রায়ই বলছেন, আপনারা খেয়াল করেছেন যে 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না, বা এরকম ছোটোখাটো ব্যাপারেও তিনি রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞাসা করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন। এবং এবার আমরা বাহির থেকে লক্ষ্য করি যে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপির উপর তাদের নির্ভরশীলতা অনেক, এবং বাংলাদেশে এই যে পার্টি সিস্টেম তাতেও এখন কোনো রাজনৈতিক নেতৃত্ব এভাবে বলেছেন যে 80% ক্ষমতা বিএনপি চলে গেছে। কথাটা কিন্তু অমূলক নয়, এবং একেবারে গ্রাসরুট থেকে শুরু করে রাজধানী পর্যন্ত তাদেরই নেতৃত্ব কর্তৃত্ব চলছে। আর উপর কাঠামোতে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তাহলে পরে একটা গ্যাপ আছে, অর্থাৎ মানে আপনি যে আদেশ দিচ্ছেন সেই আদেশই যে একেবারেই তৃণমূল পর্যায়ে হচ্ছে বা প্রশাসনের প্রতিটি পর্যায়ে। বিএনপির কথা বলছেন, কেউ কেউ তো বলে যে জামায়াত ইসলামীর প্রভাবও বেশ। হ্যাঁ, আপনি যেভাবে বিএনপির কথা বলছেন, অনেকে তো মনে করেন যে বিএনপির চাইতে জামায়াতের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। কথাটা সঠিক, বিএনপি বরং ছোটখাটো বিষয় নিজেদেরকে এনগেজ করতে বেশি। তাদের মধ্যে আবার প্রতিযোগিতা আছে আর কি, সেটা বলেন যে পার্টি নির্ভরতা, যেটা বোঝাতে চাচ্ছি আমরা। তো সেখানে আবার আরেকটি স্টেক হোল্ডার শিক্ষার্থী নেতৃত্ব, সেখানে মানে যাদের রক্তের বিনিময়, যাদের নেতৃত্বের বিনিময়ে আমরা একটি মুক্ত স্বদেশ পেয়েছি, সেই স্টেক হোল্ডার্সের তো আমরা অস্বীকার করতে পারি না। তো এখন আপনাকে যদি বিভিন্ন জায়গায় নির্ভর করতে হয়, যে কথা আমরা সবসময় গণতান্ত্রিক ব্যবস্থার দোষটার কথা বলি, এখানে আরেকটা কথা, কেউ কেউ বলেন যে এই মুভমেন্টটা ছিল স্পন্টেনিয়াস মুভমেন্ট, এবং শিক্ষার্থীদের কথা বলে যেটা বলা হচ্ছে যে তাদের প্রতিনিধিত্ব বা তাদের নেতৃত্ব, এটা একটা স্বতঃস্ফূর্ত নেতৃত্ব না, যেটা কোনো স্ট্রাকচার্ড লিডারশিপ না, কোনো অর্গানাইজেশনও ছিল না ফর্মাল। সো এখন যারা ওই ছাত্রদের নেতা হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তারা অবশ্যই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারা একটা অংশ মাত্র, এবং তারা এই মুহূর্তে সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে
তারা রাজনৈতিক দল করবেন কি করবেন না এরকম একটা দোদুল্যমানতার মধ্যে বা আছে। তাদের একটা সংগঠন আছে নাগরিক কমিটি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলতে পারবেন যখন আলোচনা হচ্ছে তখন কিন্তু নাগরিক কমিটি সেখানে আছে, এবার তারা অনেকটা সরকারের একটা অংশের ব্লেসিংস প্রাপ্ত। তো এটাও আর একটা মানে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা আপনি এই আপনার এই পয়েন্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার। যদি রাজনৈতিক ব্যবস্থা একদিকে বলা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল নয়, কিন্তু আমি যত শুনেছি যে বা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেও তারা ছিল। না, এটা একটা মানে কমপ্লেক্সিটি বা একটা ওই যে আমরা কি বলি মানে মূলে ঘোরা আসলে ঘোরা না, সেরকম একটা অবস্থা, দ্বৈত অবস্থা। এই দ্বৈত অবস্থাকে পরিষ্কার করতে হবে। আমি অনেক আগে থেকেই বলে আসছি রাষ্ট্রবিজ্ঞান একজন শিক্ষার্থী হিসাবে যে ছাত্র নেতৃত্ব আমাদের কাছে সম্মানের, সম্ভ্রমের, আমাদের গৌরবের। তারা তখন পর্যন্ত আমাদের কাছে নিরপেক্ষ, তখন পর্যন্ত আমাদের নিঃস্বার্থ সমর্থন পেতে পারে যখন তারা গভর্নেন্সের পার্ট হবে না। যেভাবে ছাত্র নেতৃত্ব প্রশাসনে আছে তার বিপরীতে যদি রাজনৈতিক দলগুলোর সাথে কম্পিটিশন বা কম্পিটিটিভ ওয়েতে একটা রাজনৈতিক ছাত্র নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল গঠিত হয়, এখন সেটি অনৈতিক হবে। এবং আমিও লক্ষ্য করেছি যে এই ছাত্র নেতৃত্বের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব আছে যে আরেকটি রাজনৈতিক দল। আমার কথা হলো রাজনৈতিক অধিকার তো সবারই আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, ততক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল গঠন করতে পারে না। আর ছাত্ররা তো কোনো রাজনৈতিক দল মানে আজকে যে ছাত্র কালকে তো সে ছাত্র নয়। হ্যাঁ, কিন্তু তারা তো রাজনৈতিক দল সেই ছাত্র কি ছাত্ররাও নানা সকল ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে, অনেক অনেক নেতা নেতৃত্ব ওখানে আছেন। কিন্তু আমার ধারণা যে এটি তারা করতে পারবেন যখন আগামী নির্বাচনটি হয়ে যাবে, তার আগে নয়। নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, নির্বাচন ব্যবস্থাকে মানুষের মনস্তাত্ত্বিকভাবেও মানে এটা আলোড়িত হতে পারে, এরকম কোনো কাজ অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে করা উচিত। এবং আমি তো পরিষ্কার করে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বের কথা বলেছেন যে তিনি কোনোভাবেই রাজনৈতিক দল বা রাজনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করেন না, সুতরাং সেটির সাথে কোনো সাংঘর্ষিক বিষয় আনলে অসুবিধা হবে। আরেকটি বিষয় যেটা মানে আমরা বুঝি যে এই এনজিওগ্রাম নামে যে কথা বলা হয় বা যে শব্দটি মানে বোধহয় সুবন্ধ প্রয়োগ করলেন যে টেকনোক্র্যাট, আমি বলি টেকনোক্র্যাট। এই টেকনোক্র্যাটদের অসুবিধা হলো যে তারা গভর্নেন্সের পার্ট না। তো যদি এক্সপিরিয়েন্সড না হয়, একটা সচিবালয় কিভাবে পরিচালনা করবে বা কোন সময় মানে পলিটিশিয়ান হওয়ারও সুবিধা আছে যে আপনি পাবলিক ওপিনিয়ন কোন সময় কোন দিকে যায় বা কোন সমস্যাটি অগ্রাধিকার ভিত্তিক অ্যাড্রেস করা দরকার, সেই বুদ্ধি, বিবেচনা, মনন আপনার মধ্যে থাকে। কিন্তু যখন এরকম অবস্থা হয়, এনজিও পর্যায়ের চিন্তা ভাবনা করা হয়, তখন তো একটু সংকট হতেই পারে। এবং আমার আরেকটা জিনিস মনে হয় কি যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস টু গুড, টু গুড ইজ নট টু গুড। কথা হলো যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে জিজ্ঞাসা করছি, এই জিজ্ঞাসা করে করে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে পরে তো খুব মুশকিলের কথা। তা আমি এটা বলছি না যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার দর্শন, তার চিন্তা, তার স্পিরিট, তার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ না করলে তো প্রশ্ন উঠতে পারে যে এরকম সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করছেন না। মানে সুব্রত যেভাবে বললেন, তার তো যেহেতু জাতির পক্ষ থেকে তার একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং তিনি নিজেও এ ব্যাপারে এনরিচড, সমৃদ্ধ বা মানে তিনি স্বকীয়, মানে সেইভাবে অনেকটা সার্বভৌম। তো তিনি সেইভাবে যদি সিদ্ধান্ত নিতেন তাহলে পরেও হয়তোবা মানে কারো আপত্তি থাকবে না, যেহেতু তিনি ভবিষ্যৎ রাজনীতির আশা করেন না, তিনি ক্ষমতা বা রাজনীতির নেতৃত্ব গ্রহণ করেন না। এই যে নেতৃত্বের সংকটটা আমাদের সবসময় পেলে আসছে। আমরা ৭২ সাল থেকে শুরু করে এই পর্যন্ত এমন একটি নেতৃত্ব পেলাম না যিনি, আমি সবসময় এইভাবে কথাটা বলি, মুখে এবং বুকে
গণতন্ত্র এরকম নেতৃত্ব কখনোই পায়নি। যেমন ধরেন শেখ সাহেবের কথা বলা হয়, শেখ সাহেব, এতে কোনো সন্দেহ নাই যে এই জাতির একজন মানে প্রধান পুরুষ, বা আপনার যেভাবে স্থপতি বলেন, যেভাবে বলেন, কিন্তু তিনি 23 বছর সংগ্রাম করলেন, অবশেষে গণতন্ত্রকে কবর দিলেন। এরপরে সামরিক শাসন বা এরপরে যে সমস্ত শাসকরা এসছেন, গণতন্ত্রকে সত্যি সত্যি যদি এক্সারসাইজ করতেন, যদি সত্যি সত্যি গণতন্ত্রকে প্রশাসন পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সুন্দরভাবে স্বচ্ছভাবে ধারণ করতেন, তাহলে পরে কোনো সংকটই হয় না। কিন্তু এই গণতান্ত্রিক মন মানসিকতার অনুপস্থিতি হচ্ছে একটি বড় ধরনের সংকট। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি বলছিলেন যে, আমি ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন আপনাকে একসঙ্গে করতে চাই, তাহলে আলোচনাটা মনে হয় সুবিধা হবে। সমস্যার শিকড়ে যাওয়া, এই সমস্যার শিকড়টা আসলে কি, সেটা আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ভারতের প্রসঙ্গটা আলোচনার মধ্যে টেনেছেন একাধিকবার, এবং বাংলাদেশ ভারত সম্পর্কের একটা উত্তেজনা বলা যেতে পারে ইতিহাসের সবচাইতে তুঙ্গে এখন এই মুহূর্তে। দ্বিতীয় এই সমস্যাটা যেখান থেকে হচ্ছে, বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে নানা রকমের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বাংলাদেশের কে নিয়ে ছড়ানো হচ্ছে, এবং তার একটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখানে খুবই নির্যাতিত, নিপীড়িত, এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের স্বার্থ একেবারেই দেখছে না, বরং তাদেরকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এবং বাংলাদেশে একটা ইসলামাইজেশন হচ্ছে, বাংলাদেশ ভারতকে ছেড়ে এখন পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। ভারতীয় কিছু কিছু গণমাধ্যমের এই প্রচারণাটা আছে। সরকারের দিক থেকেও ঠিক এই প্রচারটা না থাকলেও সরকারও, দুই দেশের সরকারের বক্তব্য স্পষ্ট যে সম্পর্কের একটা বেশ ভালো দূরত্ব আছে। সো আমি এই 3টে বিষয় মিলিয়ে যদি আপনি আচ্ছা, আমি ভারতের প্রসঙ্গটা বলি। অনেক সময় মনে হচ্ছে কি ভারত পাড়া দিয়ে ঝগড়া করার মতো শুরু করে দিয়েছে। বিশেষ করে 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনাকে তারা যে আশ্রয় দিল, সেখানেই তো একটা বড় মাত্রায় বাংলাদেশের সাথে বৈরতা সৃষ্টি করলো। কারণ ভারত বোধহয় অ্যাকসেপ্ট করতে পারছেন না পরিবর্তনটা। হ্যাঁ, সেটাই বলছি। কারণ ভারত তো সর্বান্তকরণে হাসিনা এবং হাসিনার পরিবারের জনগণের সাথে সম্পর্কিত ছিল না। তারা বাংলাদেশটাকে হাসিনা নির্ভর করেছে, এবং হাসিনা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকুক সেই লক্ষ্যেই যত ধরনের কলাকৌশল করার কথা সেটা করেছে। তার মধ্যে দেখেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। কোনো একটা নির্বাচন জনগণ ভোট দিতে পারে না, মানে জনগণের ভোটাধিকার পুরোপুরিভাবে নস্যাৎ করে দিয়েছে। এবং এখানে ভারতের ইন্ধন প্রত্যক্ষ পরোক্ষ আছে, এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো একইভাবে ধ্বংস করেছে তারা। এবং এত বেশি ভারত নির্ভরশীল হয়ে গেছিলাম আমরা, মন্ত্রীরা বলতো আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন। ভারতকে বলে আসছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, ভারত আছে তো আমরা আছি, এই ধরনের রেটরিক কথাবার্তা আমরা শুনেছি। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে আমি বুক খুলে সব দিয়ে দিছি, হ্যাঁ, তার এখন দেওয়ার পালা। দেওয়ার পালা মানে আমাকে আজীবন ক্ষমতায় রাখো। এবং সে লোককে ভারত ওই পথে হাঁটছিল। ভারত জনগণের এটা বুঝতে পারে নাই, জনগণ যে ভারতীয় এসব অপকর্ম পছন্দ করে নাই, বিশাল একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং জনগণের মধ্যেও কিছুটা ভারত বিরোধী মনোভাব গত 15 বছরে তৈরি হয়েছে। এবং ভারতও বুঝতে পারে না হাসিনাকে এইভাবে বিদায় নিতে হবে। হ্যাঁ, এমনভাবে সাজানো বাগান ছিল, এটা ভারতও কোনোদিন চিন্তা করেন না এই দেশের ছাত্র, যুবক, তরুণরা, জনগণ এই ধরনের একটা সফল গণ অভ্যুত্থান করতে পারবে। এবং পালানোর সময়ও পায় নাই, সেগুলো আমরা সবই জানি। এখন এইখানে রাজনৈতিক কারণে কিছু সহিংসতা হয়েছে, আর কিছু ধর্মীয় বৈষম্যের কারণেও হয়েছে। অস্বীকার করা অথবা পরিস্থিতির সুযোগ অস্বীকার করার কোনো কারণ নেই। তো সরকারের তো উচিত ছিল যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ধর্মীয় সম্প্রদায়ের উপর, সেগুলো তো কঠোর হস্তে দমন করবে। এবং তারা বলেছিল, কমিটমেন্ট ছিল। আপনারা জানেন যে প্রথম দিকে প্রফেসর ইউনূস ঢাকেশ্বরীতে ছুটে গেছে
জামাত ছুটে গেছে, বিএনপি ছুটে গেছে, মাদ্রাসার ছেলেরা ছুটে গেছে, সমন্বয়করাও ছুটে গেছে। কী আন্তরিকতার সাথে সবাই অ্যাকসেপ্ট করলো যে না, আমরা কোনো কিছু বরদাস্ত করব না, এবং বলল যে 54 বছরে আপনারা এই জাতীয় ঘটনার কোনো বিচার পান নাই, বিচারহীনতার অপসংস্কৃতি এখানে চালু ছিল। আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকটা ঘটনার সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় আনবে, এই কথা দিয়েই কিন্তু তারা শুরু করেছে। কিন্তু দিন শেষে কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে তাদের কর্মদক্ষতা দেখাতে পারছে না। কেন পাচ্ছে না? সে যে আমরা সমস্যার শিকড়ে যেতে পারি নাই। এখনও আপনার ফেসিস্টের দোসররা পুলিশ বাহিনীতে আছে এবং খুব কি পয়েন্টে আছে, এবং তারা নানান জায়গায়, এই যে শুনলাম আপনি চিটাগাঙে যে এই ঘটনাগুলো হলো, একজন আইনজীবী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, এটা তো হওয়ার কথা ছিল না। বা চিন্ময়ের গ্রেপ্তারের কারণে কিছু যুবক তরুণ কোর্টের মধ্যে ঢুকে গেল, এটাও কেন আইনশৃঙ্খলা বাহিনী ঠেকাইতে পারলো না? কয়েকশো ছিল মাত্র, আপনারা সেটা অ্যালাউ করলেন কেন? তারপরে চিন্ময়কে গ্রেপ্তার করা কি খুব জরুরি ছিল? যেভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ফেললো, সে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করতেছে। তার কি সমস্যা, কি আন্দোলন, কি 8 দফা, তা আপনি বসে কথা বলতে পারেন না 1 to 1? এটাই তো গণতান্ত্রিক রীতিনীতি। শেখ হাসিনা করে না বলেই তো তার পরিণতি এই অবস্থায় হয়েছে। তো আমি সেটাই বলছিলাম, আপনি সমস্যা যখন দেখছেন সেটাকে যাতে অঙ্কুরে দমানো যায়, সেই ব্যবস্থাগুলো তো আমি বিগত দিনগুলোতে দেখছি না। 35 আন্দোলনও দেখেন, সাতঘাটের পানি খাইয়ে তারপরে আপনি 32-এ আসলেন। আনসারদের আন্দোলনও আমরা দেখলাম, ঢুকে গেল ভিতরে, অটো পাস। এটা কেমন করে হয়? প্রফেসর উপাচার্য মহোদয় এখানে আছেন, এটা কি ভালো হলো আমাদের জাতির জন্য? কতগুলো অবোধ ছেলে মেয়ে বললো আমাদেরকে অটো পাস দিয়ে দাও, আর আমরাও দিয়ে দিলাম। এটা তো হইতে পারে না। সারা জীবন কিন্তু তাদের কেরিয়ারের জন্য এটা কালিমালিপ্ত হলো। আমাদের ছেলে মেয়েরা এটা বুঝতেছে না। ভবিষ্যতে কোনো দিন যখন তারা কম্পিটিশানে যাবে, যখন দেখবে যে এই বছর তারা এইচএসসি পাস করেছে, তখন সবার মাথার মধ্যে উঠে থাকবে, ও তুমি অটো প্রমোশনে পাস করেছো। তারপরে আছেন প্রশাসনে, প্রশাসনও সব জায়গায় কিন্তু তাদের লোক স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। কারণ আপনি অন্য মতাবলম্বীদের দীর্ঘ 16 বছর চাকরিচ্যুত করেছেন, ওএসডি করে রেখেছেন, এবং তাদের চাকরি থেকে অপসারণ করেছেন ডজনে ডজনে। এখন হয়তো কিছুটা তাদেরকে আনার চেষ্টা করতেছেন, যেমন আইজিপি, খুবই মেধাসম্পন্ন মানুষ, সব পরীক্ষায় নাকি ফার্স্ট হয়েছে উনি, সেরকম একজন কমিশনারও দিয়েছে। চিটাগাঙের কমিশনার তো শুনলাম যে তার অনেক গাফেলিতে আছে এই ঘটনাগুলোর, সে তো ঠেকাইতে পারতো জিনিসটা, ঠেকাই নাই। এখন ভারত সেই সুযোগটা নিয়ে তাদের মিডিয়াতে, আপনাদের গণমাধ্যমের কর্মীরা মিস ইনফরমেশান, আপনাদের সাথে হয়তো সঠিক যোগাযোগ নাই, বা রাজনৈতিক অঙ্গনও তাদের সেরকম যোগাযোগ নাই, ছিল আওয়ামী লীগের সাথে। এরা কি কোনোদিন আওয়ামী লীগের বাইরে কেউ যোগাযোগ করেছে গণমাধ্যম? দিল্লি বলেন আর কলকাতা বলেন, সব সাথে দেখলাম যে ওনাদের অতিথি হয়ে আসতো, ওনাদের সাথে চলাফেরা করত, ওনাদের সাথে যত সম্প্রীতি, আওয়ামী ঘরানার সম্প্রীতি, এর বাইরে কোনোদিন ভারতীয় গণমাধ্যম অন্যদের সাথে মেলামেশা করে নাই, সম্পর্কও রাখেন। তারপরে দেখেন শেখ হাসিনার সময়ে 15 বছর কত বড় বড় ঘটনা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। বৌদ্ধ মন্দির রামও পুরো ধ্বংস করে দিয়েছে। আমি বলি 400 বছরের বৌদ্ধ সভ্যতা বিনষ্ট করেছেন। তারপরে নাসিরনগর দেখেন, গঙ্গাচড়া দেখেন, পীরগঞ্জ দেখেন, শত শত ঘটনা ঘটছে। আমি তো কোনোদিন আওয়ামী লীগকে এগুলোর ব্যাপারে খুব সিরিয়াসলি হতে দেখি নাই। ভারতও তেমন কিছু তখন বলে, সেটাই আসতেছি। তারপরে ধরেন দুর্গাপূজা 2022-এ 20টা জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে, মঠ মন্দির ভাঙচুর হয়েছে। কি আপনি কি নিয়েছেন? ডিসি পালিয়ে গেছে, এসপি পালিয়ে গেছে, মামলা করতে গেছে, মামলায় নেন নাই। তখনও তো ইসকনের 3 জন সাধুকে নোয়াখালীতে হত্যা করা হয়েছে, এবং সেখানে আসামি করা হয়েছে বিএনপির বরকতুল্লাহ ভুলু। এসব থামসা তো অনেক করেছেন, সব ব্যাপারে করেছেন। একটা উদাহরণ দিলাম আর কি। তখন আমাদের ভারতীয় বন্ধু এবং ভারতীয় সরকার কোথায় গেছিল? কোনোদিন কোনো একটা প্রেস দিয়েছে তারা?
ফরেন মিনিস্ট্রি থেকে, আজকে যে ফরেন মিনিস্ট্রি থেকে আপনারা প্রতিবাদ দিচ্ছেন। আমার কলকাতার আরে দিদি আছেন, হ্যাঁ, সব সময় বলছেন যে আমি বাংলাদেশের সাথে আছি, এখন আবার বলতেন যে আপনি এই পাঠাইতে এখানে শান্তি মিশন। এইটাকে আপনি একটা প্রাদেশিক মুখ্যমন্ত্রী, এটা আপনার মুখে সাজায়? তা আপনারা সবাই তো এই ট্রাম্প কার্ড খেলছেন ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে। বিজেপি তো খেলছেই, কারণ তার রাজনীতিটাই হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুকে কীভাবে, আর নিজের দেশের ধর্মীয় সংখ্যালঘু অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, নানানভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেগুলো ব্যবস্থা করেন। প্রত্যেক বছর মাস যাইতে না যাইতে বলেন যে ওই মসজিদের নিচে মন্দির ছিল, ওখানে শিব মন্দির ছিল, এখন আবার আজমির শরীফের নিচে এই ছিল। অদ্ভুত অবস্থা। তো আপনি মোদি সাহেব, আপনি যে মাইন্ডসেট আপনার দেখেছিলাম গুজরাটে, সেখান থেকে তো মুক্ত হইতে পারেন নাই। আপনি এখন জাতীয় নেতা, বিশ্ব নেতা হতে যাচ্ছেন, তো সেখান থেকে বেরোতে না পারলে তো আপনিও শেখ হাসিনার মতো বিশ্ব নেত্রী হয়ে একদিন পরে যাবেন। তো পশ্চিমবাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি লাফালাফি করছে, আমাদের বর্ডার সে ঘেরাও করে রাখবে, আমাদের খাদ্যদ্রব্য আদান প্রদান করতে দেবে না, একটা অস্থিরতা তারা সৃষ্টি করছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে যে সব কিছুই তারা হাসিনার জন্য করতেছে। তারা হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য এই ছোটোখাটো বিষয়গুলোকে বিস্ফোরণ মতো ব্যবহার করে। এটা কি তাদের শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ, নাকি তারা আরো না, তারা এই সরকার পরিবর্তনটাকে তারা মেনে নিতে পারে নাই। এখন আমি তো দেখি যে মমতা দিদিও মানতে পারে নাই, এবং এটা অস্বাভাবিক আর কি। এটা তারা যে কোনোভাবে হোক আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে। সেটা কখনো সংখ্যালঘু ইস্যুতে হইতে পারে বা অন্যান্য কোনো বর্ডার ইস্যুতে। এখনও পর্যন্ত বর্ডারে হত্যাকাণ্ড চলেছে। কী হয়েছে ভাই আপনাদের? এত কথা হচ্ছে, এত ফ্ল্যাগ মিটিং হচ্ছে, এত আপনারা বিএসএফ আর বিজেপির বৈঠক হচ্ছে, তারপরে এই হত্যাকাণ্ড বন্ধ করতে পারেন না? আপনি অ্যারেস্ট করেন, যদি কোনো অন্যায় দেখেন আপনি শুট আউট করে দিচ্ছেন সব জায়গায়। তা এখন ভারতের মন মানসিকতা যেটা, সেটা আমি বলবো রাষ্ট্রীয়, তারা বাংলাদেশ বিদ্বেষী হয়ে গেছে। এবং এটার কারণে আমাদের দেশেরও জনগণ দেখেন তারাও কিন্তু ফুসে উঠছে। এটা একটা। এখন সরকার এত বেশি এই ধরনের ঘটনার মধ্যে জড়িয়ে গেছে, হ্যাঁ, আমাদের দেশের সমস্যা, জনগণের সমস্যা, সেগুলোর দিকে খুব বেশি নজর দিতে পারছে না। এবং এই যে আমি আগেও বলেছি সংস্কার কমিশনগুলোর কর্মপরিধি কি, সেটা তো বলবেন যে তারা এই কর্মপরিধি দেবে, সেটাও প্রকাশ হয় নাই। কিন্তু আপনি সংবিধান সংস্কার কমিশন একটা করেছেন, অনেক উল্টাপাল্টা বকাবকি করেছেন, সংবিধান ফেলে দেবেন, পুনর্লিখন করে, এগুলো সম্ভব? এগুলো আপনাদের কাজ? আপনি এই ম্যান্ডেট কোথায় পেয়েছেন? সামনে যারা রাজনৈতিক সরকার আসবে তারা কি এটা মানবে? আপনি এদের উপর ছেড়ে দেন, আপনি প্রস্তাব দেন কি করবেন না করবেন। যেমন দেবপ্রিয় ভট্টাচার্য এত অল্প সময়ে করলো কেমনে? সে তো বললো যে এটা যদি প্রজেক্ট হিসাবে দেওয়া হইতো 25 কোটি টাকা লাগতো। তো তারা তো কোনো টাকা পয়সা নেই। তাহলে মেধাবী লোকজন তো আছে আমাদের কাছে, তারা করে দিল, এটা দেখিয়ে দিল। এখন সেটা কার্যকরী করেন। চোরতন্ত্র, তারা তো বলেই দিছে যে পুরো বাংলাদেশটা একটা চোরতন্ত্রে রূপান্তরিত হয়েছে। তা আপনি সমস্যার সমাধানের মধ্যে যান, টাকা পয়সা কীভাবে ফিরিয়ে আনবেন সেটা দেখেন। তবে আমাদের ব্যাংকিং খাতে, আর্থিক খাতে কিছুটা তারা হয়তো সামাল দেওয়ার চেষ্টা করেছে, সেটা দৃশ্যমান। হ্যাঁ, এই দৃশ্যমান বিষয়টা আমরা অন্যান্য জায়গায়ও দেখতে চাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা আপনারা দেখাতে পারছেন না। প্রফেসর আব্দুল লতিফ মাসুদ, আমি লর্ড পামারস্টনের একটা বিখ্যাত উক্তি দ্বারা কথা শুরু করতে চাই। লর্ড পামারস্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্রিটেনে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সেই বিখ্যাত উক্তিটা এরকম যে গ্রেট ব্রিটেন ডাজ নট হ্যাভ পার্মানেন্ট ফ্রেন্ড আর ফো বাট হ্যাজ গট পার্মানেন্ট ইন্টারেস্ট। পররাষ্ট্রনীতির মূল কথাটাই এটা, যে আপনি জাতীয় স্বার্থের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, নীতি প্রণয়ন করবেন, অনুসরণ করবেন, এবং সেটার দ্বারা গোটা জাতির জন্য আপনি একটা ফলাফল নিয়ে আসবেন। তো এটা কন্ট্রাস্টটা হচ্ছে যে ভারত একটা আমরা বলি আধিপত্যবাদী বা সম্প্রসারণবাদী শক্তি, এটা সকলেই জানে। প্রতিবেশীগুলো
পাকিস্তানের সাথে তো তার চিরবৈরিতা আছে। একমাত্র হিন্দু জনসংখ্যা অধ্যুষিত নেপালের সাথে তাদের বৈরিতার সম্পর্ক, তারা শ্রীলঙ্কায় সাথে তাদের বৈরিতা, মালদ্বীপের সাথে সাউথ এশিয়ার সবার সঙ্গে সকলের সাথেই তার বৈরিতা। তার মানে হচ্ছে যে তারা গায়ের জোরে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে, তবে শেখ হাসিনার আমলে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সরকারের সাথে সম্পর্ক ছিল, যেটা পরিষ্কার করে বললেন যে যেখানে রিলেশন হবে পিপল টু পিপল, বাংলাদেশের জনগণের সাথে ভারতীয় জনগণের সাথে সম্পর্ক হবে, ভারতের সরকার আসবে যাবে, সম্পর্ক তো মানে রয়েই যাবে। তো সেখানে একজন ব্যক্তির জন্য, শেখ হাসিনার জন্য ভারত যে আমার চিন্তাকে অতিক্রম করে, আমি পররাষ্ট্রনীতি বিষয়ে দীর্ঘদিন ধরে পড়ে আসছি। আমার ধারণা ছিল যে একটা পর্যায় পর্যন্ত তারা উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি প্রকাশ করেই শেষ করবে, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে যে তারা সীমা লঙ্ঘন করতে যাচ্ছে। কীরকম সীমা লঙ্ঘন করতে যাচ্ছে? যেমন ধরেন ওই যে শুভেন্দু অধিকারী বলেছেন যে বর্ডার তারা সিল করবেন বা ঘেরাও করবেন। আবার আপনার মনে আছে যে মানে 15ই আগস্টের পরে এবং কিছু কিছু জায়গায় যেমন আগরতলায় বা ত্রিপুরায় বা শিলংয়ে দেখতাম যে হোটেল ব্যবসায়ীরা বলছেন তারা কোনো বাংলাদেশিকে জায়গা দেবেন না, ডক্টররা বলছেন তারা চিকিৎসা দেবেন না, হসপিটাল বলছে তারা চিকিৎসা দেবেন না। তাতে আমাদের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না, তাদেরই ক্ষতি হবে। কলকাতায় অন্যান্য জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা নাইসো তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুই কলাপস হয়ে যাবে। তা এটা সম্পর্ক কখনোই তো একতরফা হয় না। বাংলাদেশের 4000 মাইল ব্যাপী, কিন্তু আমার পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনার কাছে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে প্রশ্ন, যে ভারতকে তো আমরা এটা, তারা নিজেরাও দাবি করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, বা সেভাবে যদি নাও বলে এটা ম্যাচিউর ডেমোক্রেসি, ম্যাচিউর ডিপ্লোম্যাসি তারা করে, তারা কেন এই রকম করবে, বা তারা কেন এই একটা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে একটা দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইবে না? এটা আমার মনে হয় যে সেখানে মানে এ থেকে ভারত আসলে কি গেইন করবে? আমার মনে হয়েছে যে আমি অভ্যন্তরীণভাবে যে কথাটি বলি সেটা তারা নেপাল, ভুটানের মতো ছোট ছোট দেশকে তারা নিজেদের কবজার মধ্যে রাখতে পারছে না, শ্রীলঙ্কাকে পারছে না, সেখানে বাংলাদেশ, এটা কি তাদের জন্য খুব কল্যাণকর কিছু? তাদের সর্বশেষ ভরসা ছিল এটি। এখন তাদের এই বিষয়টা তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো দুই দেশের কারণে খুব ভালো না, স্বাভাবিক আচরণ করছে না। আমার মনে হয়েছে যে তারা 15ই আগস্টের পরে কাদের সিদ্দিকীর মাধ্যমে যে ধরনের অন্তর্ঘাত বা সীমান্তে আক্রমণ এইভাবে, বা শান্তি বাহিনীর মাধ্যমে অশান্তি সৃষ্টি করা, একটা কন্টিনিউয়াস প্রসেস তারা ফলো করবে, যাতে করে বাংলাদেশ সরকার, কিন্তু আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু এতটা ওপেন না, এতটা ওপেন তাদের দিক থেকে, তারা কথাবার্তায় আচার আচরণে এতটা ওপেন ছিল না এখন যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেটা মানে আমি এই একটা জিনিস মানে অভ্যন্তরীণ ভাবে বলি যে ঘোরের মধ্যে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেখ হাসিনা এতই পারঙ্গম ছিলেন, এতই মানে বুদ্ধিমত্তা, কুমন্ত্রণা, মানে কূটনীতি, মানে নাকি এই যে অবস্থাটা, আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট এখন ভারতে অনেক বেশি, মিডিয়ায়, অন্যান্য জায়গায়, যে তারা এরকম একটা নয়েজ তৈরি করতে পারছে। আমি যেটা বলি, মানে আওয়ামী লীগের লোকেরা একটা ঘোরের মধ্যে আছে, যে এই বুঝি সত্যি তিনি টপ করে ভিতরে চলে আসলেন, তিনি বোধহয় আবার সত্যি সত্যি ক্ষমতায় চলে আসবেন। এই যে ঘোরের ধারণা, ভারতের এজেন্সিগুলো, আমি বলতে বাধ্য হচ্ছি যে তারা সত্যিকার খবর রাখে না। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের একেবারেই 80% লোক যে অসম্ভব রকম ভারত বিরোধী, ভারত
ভারতের একের শত্রুতামূলক মনোভাবের মধ্যে চলে গেছে, সেই খবরটি তাদের কাছে নাই। এই যে বলছেন আপনি খবর রাখেন না, কিন্তু সাধারণভাবে একটা ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত যে ভারতীয় ফুটপ্রিন্টস বাংলাদেশের সর্বত্র সব জায়গায় আছে, সব জায়গায় আছে, তো সেটা থাকলে তারা এই খবর জানবে না, এটা কি বিশ্বাসযোগ্য না? কথা? বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তারাও ওই যে আমি অভ্যন্তরীণ ঘোরের মধ্যে আছে যে বোধহয় বাংলাদেশের এই ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশের কূটনৈতিকভাবে বা সীমান্ত বাণিজ্য বিভিন্নভাবে যদি আমরা এরকম চাপ সৃষ্টি করি, তাহলে পরে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার বা প্রফেসর ইউনূস অবনত হবেন এবং তারা তাদের রাজত্ব, শেখ হাসিনা না হলেও তাদের রাজত্ব তারা আবার ফিরে পাবেন। আপনারা সবাই জানেন যে আজকে তো দেশ দখল করে রাজত্ব হয় না, দেশ দখল করে আর একটা দেশ আরেকটা দেশকে কন্ট্রোল করে না, নিয়ন্ত্রণ করে না, বরং বাণিজ্য নীতি, কূটনীতি, অর্থনীতি সব কিছু মিলিয়ে একটি দেশকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। আমরা অনেক আগে শুনেছিলাম যে 2025 সালে এরকম একটা ধারণা, এরকম একটা সিক্রেট রিপোর্ট বেরিয়েছিল যে 2025 সালে বাংলাদেশের সাথে ভারত একটি মৈত্রী চুক্তি ধরনের চুক্তি স্বাক্ষর করবে, যে স্বাক্ষরের দ্বারা ব্যবসা বাণিজ্য বা উন্নয়ন কার্যক্রমের অনেকটা শেয়ার ভারত লাভ করবে এবং আরও 5 বছর পরে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে পরে আলটিমেটলি ভারত বাংলাদেশকে সিকিমে পরিণত করতে পারবে। আর সিকিমের পতাকাটা থাকলেও তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের কূটনীতি, প্রতিরক্ষা নীতির প্রভাব বলয়ে বাংলাদেশ চলে যাবে। এই ব্যবস্থাটি এখন আর হচ্ছে না। মানে আমরা সবাই জানি যে 1971 সালের বাংলাদেশের ইমার্জেন্সির মধ্য দিয়ে এই প্রভাব বলয় বা যেটাকে আমরা তখনকার দিনে মানে ওই কোল্ড ওয়ার বলতাম, ঠান্ডা যুদ্ধ বলতাম, স্নায়ু যুদ্ধ বলতাম, সেই স্নায়ু যুদ্ধে বাংলাদেশ এই অংশটি চলে গেল ভারত সোভিয়েত প্রভাব বলয় এবং সেটি মার্কিন অর্থনীতির জন্য, মার্কিন রাজনীতির জন্য, মার্কিন কূটনীতির জন্য খুব বড় ধরনের ব্যতিক্রম বা ব্যর্থতা ছিল। সেটি তারা 1975 সালের মাধ্যমে 15ই আগস্টের মাধ্যমে সেটি উদ্ধার হলো। বাংলাদেশের কেবলা আবার ঘুরে গেল, দিল্লি না মানে ওয়াশিংটনের দিকে গেল। তার এই দীর্ঘ 15 বছর ধরে ওয়াশিংটনের পরিবর্তে ভারতমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করার ফলে বাংলাদেশের থেকে সম্পদ লুণ্ঠন বলেন, ট্রানজিট বলেন, বাণিজ্যিক সুবিধা বলেন, কূটনৈতিক সুবিধা বলেন, সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারছে। এই যে নিয়ন্ত্রণহীনতার যে গ্লানি, নিয়ন্ত্রণহীনতার যে ব্যর্থতা, সেটি কোনো ক্রমেই গ্রহণ করতে পারছে না। এখন বাংলাদেশ কিন্তু ওই যে প্রভাব বলয়ের কথা যদি আমরা বলি, বৈশ্বিক সমীকরণের কথা বলি, এখন আর দিল্লি বাংলাদেশের প্রযত্ন বা কেয়ার অফ নয় বা ডেস্টিনেশন নয়, এখন হচ্ছে ওয়াশিংটন। পরিষ্কার করে যদি বলি আমরা ওয়াশিংটন, মানে আমরা দৃশ্যমানভাবে যদি এভাবে বলি, তো সেই বিষয়টি উদ্ধারের জন্য তারা চেষ্টা করবে। আপনাদের মনে আছে যে অভিযোগটা এরকম, যে অভিযোগ, কিন্তু আমি অভিযোগ প্রমাণ বলছি না, অভিযোগ যে 15ই আগস্টের যে ব্যর্থতা, তাদের যে প্রোগ্রাম ব্যর্থ হলো এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা সেই সফলতা অর্জন করেছে বা সফলতা লাভ করার চেষ্টা করেছে। তো এখন মানে সেই রকম সিক্রেট এবং ওপেন বা সিক্রেট সেরকম একটা পলিসি অবলম্বন করে বাংলাদেশকে অবদমিত করা, বাংলাদেশের সরকারকে অবদমিত করা, প্রফেসর মোহাম্মদ ইউনূসের মাথাটাকে নিচু করাই তাদের কাজ। তবে আমার ধারণা এরকম যে বাংলাদেশের নোবেল প্রাইজ বাতিলের দাবিও তুলছে তারা। বাংলাদেশের রাজনৈতিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, সবাই আমরা বুঝি যে বাংলাদেশে বিএনপি যেহেতু একটি আবার সেই আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ ক্ষমতায় আসতে যাচ্ছে, সেই নিরঙ্কুশ ক্ষমতার কারণে তাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রেও আবার একটা নিরঙ্কুশ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আবার একটা সমীকরণ, আবার একটা যোগ বিয়োগ পূরণ ভাগ আমরা দেখতে পাবো। অনেকেই কানাঘুষা করছেন এভাবে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম ধারণা আছে যে মানে দে ক্যানট বি ইন পাওয়ার উইদাউট দি ব্লেসিংস অফ দিল্লি। তো এখন দিল্লির আশীর্বাদ পেয়ে ক্ষমতায় যেতে চান, আবার দিল্লির আশীর্বাদ না পেয়েও ক্ষমতায় যেতে চান,
এরকম লোক আছে। তো আমি বলি যে জামাত ইসলামীর মতো পার্টিও যদি ক্ষমতায় যায় তাহলে আমরা তো দিল্লির সাথে বোঝাপড়া করি, তাদের চলতে হবে। সো ফাইনাল রাউন্ড অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ক্লোজিং বড় রিমার্কস বাস্তবতা। আপনার দিক থেকে। দিল্লি বহুত দূর, এত সহজ না। কারণ এখন যে খেলার মধ্যে আমরা পড়ে গেছি, হ্যাঁ, সরকার যদি এটাকে দীর্ঘস্থায়ী করতে চায়, হ্যাঁ, তাহলে আপনি যেভাবে বললেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটা সম্ভব হবে না। কারণ সেই ধরনের কিছু সিমটম দেখা যাচ্ছে। তো আপনি আমাকে স্পেসিফিক বলেন যে আসলে কি করণীয়। না, এটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তো প্রত্যেকদিন বলতেছে যে আপনারা বলছেন বা কর্মীদেরকে বলতেছে আপনারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি আসছেন। এটা এত সহজ না, আপনাদেরকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সুতরাং উনি এখন সংগঠন গোছাচ্ছেন, রাজনৈতিক কর্মীদেরকে রাজনৈতিক সূচিককে ট্রেনিং দিচ্ছে। রাজনীতির ৩১ দফা নিয়ে সারা বাংলাদেশে একটা প্রশিক্ষণ শুরু হয়েছে, এটা খুব ভালো দিক, আমিও তাই মনে করি। সুতরাং এই সরকারের সদিচ্ছার ঘাটতি দেখা যাচ্ছে। ওনারা রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র মেরামত করবেন। সদিচ্ছার ঘাটতি বলবেন না ওনারা বুঝতেই পাচ্ছেন না আসলে বিষয়টা কি, স্টেট মেকানিজম কি বা পলিটিক্স বুঝতে পারছেন। এখানে সব ম্যাচিউরড লোক, না বুঝার তো কোনো কারণ নেই। এত উচ্চশিক্ষিত লোক সব ম্যাচিউর নেই, বুঝতে না পারার কিছু নাই। কিন্তু শাসন কিন্তু আপনি ক্ষমতার বলয়ের মধ্যে যখন পড়ে যাবেন, হ্যাঁ স্যার, ক্ষমতার বলয়ের মধ্যে যখন পড়ে যাবেন, গভর্নেন্স, হ্যাঁ, আপনি অনেকেই মনে করছেন যে হ্যাঁ এইরকম একটা ক্ষমতা ভোগ করছে, আমরা এখান থেকে আমরা তাড়াতাড়ি সরে যাব। কেউ কেউ বলছিল না মানে শেখ হাসিনার বাকি 4.5 বছরও তারা থাকতে পারে, বাকি সময়টা। ব্যাকরণ মোতাবেক, হ্যাঁ, এসব কথা কেউ কেউ বলছেন। কেউ কেউ বলছেন 3 বছর, সেনাপ্রধান বলছে 18 মাস, কালকে একজন বলছে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা রাজনৈতিক সরকার পাবেন। তো এ তো বহুমুখী কথা হচ্ছে আর কি। তো কথা তো বলবে চিফ অ্যাডভাইজার সাহেব, উনি তো এইসব বিষয়ে এখনও নির্দেশনা দেন নাই। এই জন্যই আমরা বলছি সবাই, সকল দল, যে আপনি রোডম্যাপ ঘোষণা করেন, রোডম্যাপ ঘোষণা করেন। কত সময় আপনি নিতে চান এটা জাতিকে বলেন, রাজনৈতিক দলগুলো একটু আশ্বস্ত হোক। আরে ভাই 15 বছর ধরে ক্ষমতার বাইরে, 17 বছর, হ্যাঁ 17 আরো 2 বছর মানে 111 সরকার। এরা তো স্বাভাবিকভাবে আপনার উপর চাপ সৃষ্টি করবে। আপনি কত চাপ নিতে পারবেন? আপনি তো কোনো রাজনৈতিক সমর্থন নেই আপনার কোনো ওই অর্থে। আমরা আপনাকে সাপোর্ট করছি সামগ্রিক পরিস্থিতির কারণে। আমরা মনে করছি হ্যাঁ ইয়েস, আপনি এই ক্রাইসিস পিরিয়ডে জাতির ত্রাণকর্তা হিসাবে সামনে আবির্ভূত হয়েছেন, একজন বিশ্বনন্দিত ব্যক্তি। আপনি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, হাসিনা যেভাবে দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে সেটাকে কিছুটা আপনি রেল লাইনে তুলেন, যেটা ওরা বলে আর কি। আমার কথা হচ্ছে আপনি যত বেশি এটা দুরাস্ত করবেন তত বেশি আপনার সমস্যা হবে, এবং আপনি মূল সমস্যাগুলো দ্রুত সমাধান করেন। সবটা তো পারবেন না, যতটুকু পারেন। আর এমন কিছু করবেন না সামনে রাজনৈতিক সরকার এসে আপনার এগুলো ছুঁড়ে ফেলে দেবে। আপনারও তো ভ্যালিডেশনের দরকার আছে। আপনি যা করে যাচ্ছেন, আগামী সরকার এসে এটাকে ভ্যালিডিটি দিতে হবে না আপনাকে, তা নাহলে তো আপনিও নানা রকম বিচার আওতাধীন হতে পারবেন। আমার কথা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত লোকজন শেষ পর্যন্ত সুন্দরভাবে একটা শেষ লক্ষ্যে পৌঁছাতে না পারে পালিয়ে গেছে। 111 সরকার মাঝপথে কয়েকজন উপদেষ্টা চলে গেছে, সুলতানা কামাল সহ 4-5 জন ওরা চলে গেছিল, এবং একটা নির্বাচন করে সবাই পালিয়ে গেছে, সেনাপ্রধান থেকে শুরু করে মঈনুদ্দিন, ফখরুদ্দিন। তা আপনাদের বেলায় এটা হোক, আমরা চাই না সেটা। আমাদের সামনে এত কঠিন অভিজ্ঞতাগুলো আছে এক এক সময়ে। শাহাবুদ্দিনের সময়ে যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একাদশ সংশোধনী, দ্বাদশ সংশোধনী করতে পারি, সেই রকম একটা ব্যবস্থা আমাদের মধ্যে করে দিয়ে যান, যেটা আমরা সকলে মিলে একসাথে করতে পারবো। আর আপনি যত দেরি করবেন কিংস পার্টি হবে, এবং কিংস পার্টির ভবিষ্যৎকে আমরা 111 সরকারের সময় ফেরদৌস করেছেন মাধ্যমে দেখেছি। এবং আমাদের ছাত্র যুবক তরুণরা এত বেশি অ্যাম্বিশাস হয়ে গেছে
তারাও এখন ক্ষমতার অংশীদার হয়ে গেছে। আমি যা শুনছি খুবই দুঃখজনক। তারা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের তাই তদবির করে, হ্যাঁ, এবং কোথায় কারে পোস্টিং করবে সেগুলো নাকি করতেছে। তো এগুলো তো ভালো না। আপনাদের তো প্রতিনিধি আছে, আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনাদের প্রতিনিধির কাছে বলেন, দরকার হলে আরও প্রতিনিধি যান এখানে। কিন্তু আপনারা বাইরে থেকে তাই তদবির করবেন রাজনৈতিক দলগুলোর মতো, আমরা তো সেটা আপনাদের কাছে আশা করি নাই। আপনি বলছিলেন যে বিএনপি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার অংশীদার হয়ে যাচ্ছে সব জায়গায়। তারা জামাত তো তার চেয়ে বেশি বসতেছে। সারা দেশে আপনি খবর নেন, বিএনপির থেকে জামাত আরও বেশি অংশীদারিত্ব নিচ্ছে। আপনি আমাদের আইন আদালতে যে পিপি জিপি নিয়োগ হয়েছে, এমনকি অ্যাটর্নি জেনারেল ইনফ্লুয়েন্সিয়াল যত জায়গা আছে সব, হ্যাঁ সব জায়গায় আপনি নিছেন অ্যাটর্নি জেনারেল, আর ওরা নিচে এবি পার্টির ওয়ার্ড ট্রাইব্যুনাল। সুন্দর ভাগাভাগি, বোঝাপড়া, এবং জামাতও সব জায়গায় এভাবে নিচ্ছে, এবং তারও বিভিন্ন পদপদনের জায়গায় ঝুঁকে গেছে। এবং জামাতের যিনি আমির সাহেব আছেন, তিনি তো খুব মিষ্টভাষী, ভালো কথা বলেন, খুব ভালো। কিন্তু কত উনিও তো নির্বাচনটাকে দেরি করাইতে চায়, বলে যে সরকার যত সংস্কার করে সময় নেবে, আমাদের আপত্তি নেই। উনি আকবারাই এইসব কথা বলার দরকারটা কি? তার মানে আমাদের দলগুলোর মধ্যেও এরকম শুরু হয়ে যাবে। জামাত হয়তো দীর্ঘমেয়াদে দেখবার চেষ্টা করছে, এবং তারা যদি নানা জায়গায় একটা জায়গা করে গুছিয়ে নিতে আনা, পারে, দল গুছিয়ে ভারী তুলতে করা পারে। ইত্যাদি ইত্যাদি করতে পারে। তো কিন্তু কথা হচ্ছে সেটা করার অর্থ এই না যে আপনি বাকি সবাইকে সাইডলাইনে ফেলে দেবেন। এবং বিএনপি এখানে সবচেয়ে বড় দল, এবং তাদের কথাগুলো বুঝতে আপনি ঘন ঘন বসবেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগান। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ লোক আছে, সবাইকে উপদেষ্টা বানাতে হবে না। মাঝখানে শুনলাম আপনি আবার জাতীয় সরকার করবেন, আরও কী সব। আরে জাতীয় সরকার তো বিএনপি বলেছে 31 দফার মধ্যে আগামী নির্বাচন করবে, আমরা সব দলকে নিয়ে জাতীয় সরকার। তা ওনার জন্য অপেক্ষা না করে আপনি কেন এটা করতে চান? তার মানে আপনার ডাল মে কুছ কালা হে। সুতরাং এই যে সন্দেহ শুরু হয়, এই সন্দেহটা দূর করার দায়িত্ব আপনাদের, বিশেষত মোহাম্মদ ইউনূস সাহেবের। আমরা আশা করব খুব দ্রুত সময়ে বাংলাদেশকে আপনি একটা সঠিক জায়গায় প্রদর্শন করে দিয়ে যান, যেটার মধ্য দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো যাতে কোনো পদস্খলন না হয়। ধন্যবাদ প্রফেসর। আমার কাছে একটা ওই যে ভারতীয় যে আগ্রাসন বা ভারতীয় যে তৎপরতা, এটা একটা প্লাস পয়েন্ট এখন আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে এই যে একটু জামাতের কথা বললেন না, এখন সমস্ত রাজনৈতিক দলগুলো মানে ভারতীয় আগ্রাসন, ভারতীয় চাপকে মানে কন্টেন করার জন্য রাজনৈতিক সরকার চাচ্ছে। আমার মনে হয়েছে যে এই যে আমাদের শিক্ষা উপদেষ্টা যে আগাম কথাটি বললেন, সেটাও কিন্তু একটা এই যে চাপ, ভারতীয় চাপ ধারণ করার, হয়তো কন্টেন করার মতো মানে তারা সে অবস্থায় নাই, সেই জন্য একটা দ্রুততর একটা নির্বাচন হবে। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আপনার কথার সাথে আমি একমত। আমাদের তো আচ্ছা ঠিক আছে, এই যে কমিশনগুলো হয়েছে না, কমিশনগুলো রিকমেন্ডেশন পেশ করছে। তো রিকমেন্ডেশন পেশ করার পর ঐক্যমত্য আসা তো একটা বিরাট কঠিন ব্যাপার। বাংলাদেশের রাজনৈতিক দল সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে এরকম বলা হয় যে এক পাল্লায় সোনা ব্যাং মাপা যেমন একটি কঠিন ব্যাপার, ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেতৃত্বকে একত্র করতে একটি ঐক্যমত্য পোষণ করা খুবই কঠিন ব্যাপার। আপনি দেখেছেন ঐক্যমত্য পোষণ করার পরও ত্রিদলীয় ঐক্য জোটের সম্পাদিত, চুক্তি সম্পাদিত সংস্কারই সাধিত হয়নি। সুতরাং সংস্কারের একটা প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু সংস্কারটা একটা নেভার এন্ডিং প্রসেস এবং এটা কন্টিনিউয়াস চলমান প্রক্রিয়া। সিনথেসিসটা আমি এভাবে করতে চাই যে ওই উদাহরণটা ওভাবে দেই যে 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত মাশাআল্লাহ মাত্র 9 বছর লাগছে পাকিস্তানের কনস্টিটিউশন করার জন্য। তো সেখানে তারা 48 সালে বেসিক প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন ঘোষণা করেছিল। তো সেই রকম কনস্টিটিউশনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এই যে ইতিমধ্যে কিছু কিন্তু মানে রাজনৈতিক ঐক্যমত্য অলরেডি অলিখিতভাবে, অকথিতভাবে, অদৃশ্যভাবে
গ্রথিত হয়েছে বা সম্পাদিত হয়েছে। যেমন ধরুন পার্লামেন্টের মানে একজন প্রধানমন্ত্রী দুবারের বেশি দায়িত্ব পালন করবেন না, তারপরে বাইক্যামেরাল লেজিসলেচার, সেপারেশন অফ পাওয়ার্স, কনস্টিটিউশনের মানে ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন প্রেসিডেন্সি অ্যান্ড দি প্রাইম মিনিস্টার, এই বেসিকগুলো আপনি ঘোষণা করেন। তো আপনি তো জানেন যে এই সরকার শেষ করতে হবে এভাবে যে দীর্ঘ জটিল ক্রিয়া কনস্টিটিউশন রচনা করবার জন্য সেটি একটা বিরাট ব্যাপার। এটা সম্পাদন করতে ক্ষমতা, সময় এবং আইন কানুন প্রক্রিয়া এদের হাতে নেই। সুতরাং আগামী নির্বাচিত সরকারের উপরই তাকে নির্ভর করতে হবে। সেই কারণে বেসিক প্রিন্সিপালসগুলো ঘোষণা করে আপনারা আপনাদের কাজ সম্পাদনা করতে পারেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, নানা প্রশ্ন এসছে সরকারের যে গভর্নেন্সের ক্যাপাসিটি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আমার অতিথিরা, এবং নানা রকমের সন্দেহের কথা উঠেছে, নানা রকমের প্রশ্ন উঠেছে, সদিচ্ছার অভাবের কথা ওনারা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এই আলোচনায় একটাই আউটকাম বা একটাই চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব, এমনকি ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন, ভারত পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটা ভারতের দুর্বলতা, এবং এ থেকে ভারত কি সুফল পাবে বা তার ভবিষ্যৎ পরিণতি কী হবে সেটা ভারত ভাববে। কিন্তু এই সকল সমস্যা সমাধানের জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনপ্রতিনিধিদের, এখন জনগণের নির্বাচিত সরকার, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেই লক্ষ্যেই আসলে এখন হাঁটা উচিত। নির্বাচন ভালো করবার জন্য যদি কোনো সংস্কার করতে হয় বা অন্যান্য সংস্কারগুলো ইতিমধ্যেই যেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে তারা খানিকটা ধারণা পেয়েছেন বা ভবিষ্যতে ধারণা নেবার চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই কালক্ষেপণ নয়। এটাই হচ্ছে আমার অতিথিদের মূল বক্তব্য। আমার মনে হয় যে সরকারকে সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে যত তারা উপলব্ধির মধ্যে নিয়ে আসতে পারবেন, ততই দেশের জন্য কল্যাণ, এমনকি তাদের নিজেদের জন্য কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।